এবার 6 আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। যাত্রীবাহী আকাশযানটিতে বিধ্বস্ত হয় আবাসিক এলাকায়। এতে আশপাশের একটি শপিং মলে আগুন ধরে যায়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 6:30টায় ফিলাডেলফিয়ার উত্তর পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন। বিমানটির মিজোরির স্প্রিংফিল্ড ব্র্যানসন ন্যাশনাল বিমানবন্দরে যাওয়ার পথে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল মেডিকেল ট্রান্সপোর্ট জেট। এ নিয়ে পেনসিলভেনিয়ার গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, উদ্ধার অভিযানে সাড়া দিতে জরুরি পরিষেবা কর্মীরা সক্রিয় রয়েছে। এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আত্মজো রহমান। আত্মজো, এই যে বিমান দুর্ঘটনা হলো, এটি তো মেডিকেল ট্রান্সপোর্ট জেট হিসেবেই বিধ্বস্ত হয়েছে, তো সেখানকার ক্ষয়ক্ষতির বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কি তথ্য দেয়া হয়েছে? শাফাত, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার উত্তর পূর্বাঞ্চলে 6 জন যাত্রী নিয়ে আসলে বিমানটি বিধ্বস্ত হয় হচ্ছে একটি আবাসিক এলাকায়, যার ফলে একটি শপিং মলে আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত সংবাদ মাধ্যম সিএনএন যা বলছে তা অনুযায়ী কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তাদের কাছে সেই তথ্য নেই। তবে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে বলছে যে সেখানে হতাহতের তথ্য মিলেছে, তবে কতজন আসলেই মারা গেছেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি তারা। মেডিকেল ট্রান্সপোর্ট যে স্পেশাল প্রাইভেট জেট ছিল, এটি হচ্ছে ফিলাডেলফিয়া থেকে হচ্ছে মিজোরির স্প্রিংফিল্ড ব্র্যানসন বিমানবন্দরে যাচ্ছিল। যাওয়ার পথে উড্ডয়নের পরই বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্ত হওয়ার কারণ কি সেটিও এখন পর্যন্ত নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে এর আগে যদি বলে রাখি, এর আগে বুধবার স্থানীয় সময় রাত 9টার দিকে ওয়াশিংটন রোনাল্ড রেগান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে একটি আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। যে মার্কিন সংবাদ মাধ্যমগুলো থেকে যা জানা যায় যে সামরিক হেলিকপ্টারটিতে 3 জন যাত্রী ছিলেন এবং যাত্রীবাহী যে উড়োজাহাজটি ছিল সেটিতে 64 জন যাত্রী ছিলেন। মোট 67 জন যাত্রী নিহত হয়েছে তারা বলছে। কিন্তু এখন পর্যন্ত 47 জন যাত্রীর আসলে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হচ্ছে যে দুটি আকাশযানের বিধ্বস্ত হয় তাদের ওই ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ব্ল্যাক বক্স বলতে যা বোঝে তা হচ্ছে একটি ফ্লাইটের সর্বোচ্চ যে তথ্য সংগ্রহ করা হয় সেই ব্ল্যাক বক্সের মধ্যে ওই তথ্য সংগ্রহ করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্তরাষ্ট্রের ভয়াবহ প্লেন দুর্ঘটনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আত্মজো রহমান। রাজধানীর জলাশয়ে থাকার কথা 12 ভাগ, অথচ দখল দূষণে তা দাঁড়িয়েছে 3 ভাগের নিচে। এতে বাড়ছে জলজট। এ অবস্থায় 19টি খাল ও কড়াই লেক উদ্ধারের উদ্যোগ নিয়েছে সরকার। 1 ফেব্রুয়ারি শুরু হবে অভিযান। 35 কোটি টাকার এই প্রকল্প শেষ হলে রাজধানীবাসী সুদিন ফিরবে বলে আশা পরিবেশ ও স্থানীয় সরকার উপদেষ্টার। গত বছর 400 কোটি টাকা খরচে পুনরুদ্ধার হয় মান্ডা খাল। তবে বছর না ঘুরতেই সেই পুরনো চিত্র হচ্ছে বাড়িঘর, দোকানপাট উৎসে ফেলা হচ্ছে মাটি। একই অবস্থা সবুজবাগ, কোনাপাড়া, মানিকদিয়া অংশে। দখলদারদের চাপে পিষ্ট হচ্ছে রামপুরা ও রূপনগর খাল। জিরানি, মান্ডা, শ্যামপুর ও কালুনগর খালের সীমানা চূড়ান্ত কাজ প্রায় শেষ। তবে এখানেও দখলদার কয়েক হাজার। প্রতি বছরই নিয়ম করে শুরু হয় খনন, কিন্তু ফল এখনো অধরা। 19টি খালের কথা বলেছি, সেখানে বিশেষ করে কালুনগর এবং মান্ডা এবং রূপনগর খাল, এই তিনটায় অনেক দখলদার আছে। দীর্ঘ সময় ধরে খাল উদ্ধারের নামে খালি আমরা স্টেটমেন্টগুলো দেখেছি, কোনো ইনিশিয়েটিভ আমরা আসলে নেই। খালের ময়লাগুলা বের করে খালের পাড়ে আবার রেখে দেওয়া হয়েছে। তো সুতরাং এই প্র্যাকটিসটা যেন এবার না হয়। রাজধানীর এই খাল ভরাটের বড় কারণ আবাসিক বর্জ্য। পাশাপাশি সুয়ারেজ লাইনে পলিথিন পড়ায় আরও তীব্র হয় জলজট। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে খালের যে সিওয়েজের কানেকশনগুলো আসছে, এইগুলোর কি করব, সেটা আর এখনো আমরা কোনো উপায় খুঁজে পাইনি। আমরা চেষ্টা করব খালের পাড়ে যেখানে জমি আছে সেখানে গাছ লাগিয়ে দিতে, সেখানে অ্যাগ্রো ইকোলজি করতে। ঢাকার 2 সিটির নিয়ন্ত্রণে প্রায় 50টি খাল। 35 কোটি টাকায় এর 19টি উদ্ধারে উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 6টিতে অভিযান 2 ফেব্রুয়ারি। কয়েকটা মন্ত্রণালয় যৌথভাবে কার্যক্রম নিয়েছে, যেটা আগামী 2 তারিখ সকালবেলা উদ্বোধন হবে আপনার বাউনিয়া খাল এলাকা। 6টা খাল এখন পর্যায়ে নেওয়া হয়েছে। এখন
উত্তর ঢাকার পানি নিষ্কাশনে কড়াইল লেকের বিকল্প নেই, তাই এখানেও খনন ও দখলমুক্তের অভিযান শুরু হচ্ছে ফেব্রুয়ারিতেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংস্কারে খুব বেশি সময় নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার গুলশানে দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। বৈঠকে 12 দলীয় জোট এবং জমিয়তে উলামায়ে ইসলাম অংশ নেয়। নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন দলের সাথে আলোচনা করছে বিএনপি। বৈঠকে সমসাময়িক রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির সাথে অনেক বিষয়ে মতৈক্য আছে বলে জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব। বলেন, বহু মানুষের প্রাণের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে, তবে ষড়যন্ত্র থামেনি। মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যতবারই আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম এটা বলেছিলাম, এখনও আমরা বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন চাই। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে, এবং সেটার জন্য মিনিমাম রিকোয়ার্ড যে টাইম, ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেটা তো লাগবে। ছাত্রদের নতুন দল গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তবে ক্ষমতায় থেকে দল গঠন হলে দেশের মানুষ তা মানবে না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্র ফেডারেশনের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। জোনায়েদ সাকি আরও বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে জনতার কাতারে দাঁড়িয়ে। ছাত্র জনতার আত্মত্যাগে দেশ স্বৈরাচার মুক্ত হলেও সরকারের নানা স্তরে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের দিকে আঙুল তুলে সাকি বলেন, আন্দোলনে আহতদের ভালো চিকিৎসা হচ্ছে না, জনগণের জানমালের নিরাপত্তাও নেই। দেশ চালাতে প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিপ্লব কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। অভ্যুত্থানের চৈতন্য নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয়, তাহলে ছাত্রদের একাংশ তারা যদি দল গঠন করে আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। রাজপথে আসেন, জনগণের ভেতর থেকে নতুন দল গড়ে তোলেন। গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে অনির্দিষ্টকালের হরতাল ডেকেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জুহা। জুহা, কি কারণে এই হরতাল ডাকা হয়েছে? ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি একটি উপজেলায়, এই উপজেলায় 8টি ইউনিয়ন রয়েছে। 8টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করার কথা ছিল। এখানে আজকে 1 তারিখে একটি কমিটি, ইউনিয়নের কমিটি ঘোষণা করা হবে এবং 2, 3, 4 এবং 5 তারিখে আরো 3টি ইউনিয়নের কমিটি গঠন করার আর কথা ছিল। যেহেতু আজকে 1 ফেব্রুয়ারি, আজকে উপজেলার 200 ইউনিয়নের বিএনপির কমিটি গঠন করার কথা, এর আগেই অর্থাৎ 31শে জানুয়ারি রাতে জেলা বিএনপি এই কমিটিকে, এই উপজেলার সম্মেলনকে কিন্তু স্থগিত করে। এই স্থগিত করার পরেই এইখানকার যে নেতা কর্মীরা ছিলেন তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে যান এবং ক্ষিপ্ত হওয়ার পরে তারা কিন্তু এক পর্যায়ে এই উপজেলায় আজকে অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন। এ কারণে আমরা আজকে সকাল থেকে লক্ষ্য করছি যে এই বালিয়াডাঙ্গি উপজেলার আর বিভিন্ন পয়েন্টে কিছু নেতা কর্মী রাস্তায় পিকেটিং করছেন এবং পথচারীদের কিন্তু বাধা প্রদান করছেন। আর এবং এই ইউনিয়নের 200 ইউনিয়ন শুধু নয়, আরো 3টি ইউনিয়নের, মোট 4টি ইউনিয়নের সম্মেলন স্থগিত করা হয়েছে। আমরা যেটি জেলা বিএনপির মাধ্যমে জানতে পেরেছি, এই দীর্ঘদিন, অর্থাৎ এই বালিয়াডাঙ্গি উপজেলাটি ঠাকুরগাঁও 2 আসনের অন্তর্ভুক্ত। এই উপজেলায় দীর্ঘদিনও কিন্তু কমিটি ছিল না, অর্থাৎ 7 বারে কিন্তু আওয়ামী লীগের এমপি থাকার কারণে দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল। এ কারণে কিন্তু ওই উপজেলাটিতে বিএনপির কোনো কেউ কিন্তু সেইভাবে কমিটি প্রকাশ করতে পারেননি, কোনো দলীয় কার্যক্রমও কিন্তু সেইভাবে চলছিল। সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা যুক্ত হব। আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষের বিপরীতে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হলেও এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। সাধারণ মানুষ বলছেন, আগস্টের পর বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে।
ঘটছে হত্যার মতো ঘটনাও। গেল 5 মাসে কুষ্টিয়ায় অন্তত 15টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে দৌলতপুরে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে খুন, একই এলাকায় আপন 2 ভাই ও জামায়াত নেতাকে হত্যা, পদ্মায় 2 পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনা বেশ আলোচিত। 5 আগস্টের পর পুলিশকে ঢেলে সাজানো হলেও থেমে নেই চুরি, ছিনতাই, ডাকাতি। মাদক কারবারিটাও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ অনেকের। স্বয়ং আইনশৃঙ্খলা বাহিনী নিজেরাও কিন্তু নিরাপদ না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কর্তব্য কাজ করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি এতটা পর্যায়ে চলে গেছে যে এখন দিনের বেলায়ও মানুষ ঘর থেকে বের হতে অনেকে ভয় পায়। সন্ধ্যার পরে তো অহরহ ঘটনা ঘটতেছে। সবার সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসার এসিল্যান্ড সহ আমাদের জেলা প্রশাসনের যে সমস্ত ম্যাজিস্ট্রেট আছেন ওনারাও এই বিষয়গুলি দেখবেন বলে আমি তাদেরকে নির্দেশনা দিয়েছি। রংপুর শহরে 5 মাসে 4টি হত্যাকাণ্ড ছাড়াও প্রায় 30টি চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেপ্তারে তেমন কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। অনেক সিনকেট হয়ে যাচ্ছে, কোনো পুলিশ প্রশাসন তাদের কোনো সাহায্য পাচ্ছি না। ফেনীতে আগস্টের পর 15টি খুন, 39টি চুরি, 17টি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। সম্প্রতি মুহুরী প্রজেক্ট এলাকায় পরিবার নিয়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব হারান এক রেল কর্মকর্তা। তবে আগের চেয়ে পরিস্থিতি ভালো দাবি পুলিশের। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে রাতের বেলা দোকান বন্ধ করে যখন ওরা যায় রাতের বেলা তখন তাদের দোকান চুরি হয়, তালা কেটে বাসা বাড়ি সব জায়গায় চুরি চিন্তা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে কামান কোয়াইট স্বাভাবিক আছে। মানুষের সাধারণ জীবনযাত্রা অব্যাহত রাখার জন্য আমাদের প্রচেষ্টা আছে এবং আমাদের অব্যাহত প্রচেষ্টা থাকবে। ফেনীতে বিভিন্ন অভিযোগে প্রায় 1100 জনকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ বিকেল 4টার মধ্যে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। 7 দফা দাবি মানা না হলে ঢাকা উত্তর সিটি অবরোধের ঘোষণা তাদের। এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে রেল ও সড়ক পথ। শুক্রবার রাত 11টায় তিতুমির কলেজের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তবে ইজতেমা চলায় মুসল্লিদের ভোগান্তি বিবেচনায় ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে। এছাড়া তাদের চলমান আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেয়া হয়েছে। অনশনে থাকা 2 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। জগন্নাথ আন্দোলন করলে উপদেষ্টারা দৌড়ায় যেতে পারে, আমার ভাই মরতেছে তারা দেখতে আসতে পারে না। শিক্ষার্থীদের স্পন্দন শক্তি সম্পর্কে তাদের ধারণা নেই। এমন অকার্যকর প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে ধিক্কার জানাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। বাড়তি ভ্যাটের প্রভাব পড়েছে বিভিন্ন পণ্যের বাজারে। দাম বেড়েছে আমদানি করা ফল, তৈরি পোশাকের, বিস্কুট, জুস, টিস্যুর। এতে চাপে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে সরকারকে ভ্যাটের হার পুনর্বিবেচনার আহ্বান তাদের। তাগিদ দিয়েছেন করের আওতা বৃদ্ধির ওপর। তুলনামূলক কম দামে ফল পাওয়া যায় রাজধানীর কারওয়ান বাজারে। তাই পরিবারের জন্য কিনতে এখানে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আব্দুস সালাম। তবে আরও কম দামের জন্য দোকানে না গিয়ে ফুটপাতেই সারছেন কেনাকাটা। তবে যতটা কমের জন্য এসেছিলেন তা পাচ্ছেন না সালাম। সম্পূরক শুল্ক 20 থেকে 30% হওয়ায় বেড়ে গেছে আমদানি করা ফলের দাম। এতে বিক্রিও কমেছে। সবচেয়ে বড় কথা হলো যে এখন বর্তমানে বাংলাদেশের সরকার তো কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে না। দামটা বাড়তি, কাস্টমার খুব কম, কিনতে আসলেও কিনতে পারে না। অনেকে শখ করে আসে যে হাফ কেজি আঙ্গুর নিব, দেখা যায় হাফ কেজি আঙ্গুরের দাম 200 টাকার উপরে। বাড়তি শুল্কের কারণে সিগারেটের দামও বেড়েছে। বিপণন প্রতিষ্ঠানগুলোর দাবি, এতে নকল পণ্যের সয়লাভ হতে পারে বাজার, প্রতারিত হবেন ভোক্তারা। 73% যদি একটা সিগারেট থেকে ব্যাড নেয় তাহলে এটা আসলে কিছু বলার নাই। আর অন্তর্বর্তী সরকারের আমার মনে হয় এটা ভাবনা চিন্তা করা উচিত এই বিষয়গুলো নিয়ে। যে দিচ্ছে তার কাছ থেকে আরও বেশি না নিয়ে কীভাবে ট্যাক্স নেটটা বাড়ানো যায়, আমার কাছে মনে হয়েছে যে একটু যদি ইন্ডাস্ট্রিদের সঙ্গে আলাপ করতো, একটু যদি আমাদের সঙ্গে আলাপ করতো, আমরা বলতে পারতাম যে আমরা আরেকটু কীভাবে একটু নিজেদের উপর স্ট্রেস নিয়েও কীভাবে বাড়াতে পারি, ওয়াইল উই ডোন্ট কিল আওয়ারসেলভস অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি।
কারণ ম্যানুফ্যাকচারার্স নেট অ্যাভেলেবল যদি না থাকে তাহলে কিভাবে ব্যবসা করবো এই দেশে? গত 9 জানুয়ারি ফলের জুসের শুল্ক 5% বাড়ানো হয়। বিস্কুট, কেক, টিস্যু, টমেটো সস সহ বেশ কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয় 10%। আর ব্র্যান্ডেড পোশাকের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে করা হয়েছে 10%। দাম বেড়েছে এসব পণ্যেরও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টঙ্গী তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ান। বয়ানে ইসলামের নানা বিষয়ে করা হচ্ছে আলোচনা। এছাড়াও মুসল্লিরা নিজ নিজ নির্দিষ্ট খিত্তায় জিকির আর ইবাদত বন্দেগীতে সময় পার করছেন। এবারের প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এছাড়াও আছেন বিদেশি মুসল্লিরাও। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা। নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10,000 সদস্য নিয়োজিত আছেন। বসানো হয়েছে 300-র বেশি সিসি ক্যামেরা। মুসল্লিদের যাতায়াতের সুবিধা দিতে শুক্রবার থেকে চলছে 14টি বিশেষ ট্রেন। তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কাল শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমা ময়দানের আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, প্রথম ধাপের আজকে দ্বিতীয় দিনের সকালে ফজরের নামাজের পর এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে? দেখুন, দ্বিতীয় দিন ফজরের নামাজের পরে আমবয়ান হয়েছে। আমবয়ানের পরে এই মুহূর্তে আসলে বিরতি চলছে। আর কিছুক্ষণ পরে অর্থাৎ 10টা নাগাদ আবার ইজতেমার দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে। এই দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতার মধ্যে সকাল 10টার সময় যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, এর মধ্যে দুটি বিশেষ যে অনুষ্ঠান বা রয়েছে, সেই বিশেষ দুটি অনুষ্ঠানের মধ্যে রয়েছে একটি হচ্ছে ওলামাদের উদ্দেশ্যে এখানে বয়ান করা হবে এবং এই বয়ানটি পরিচালনা করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এবং এরপরই তলাবাদের উদ্দেশ্যে বা মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে নামাজের মেম্বারে বয়ান করা হবে এবং সেই বয়ানটি করবেন মাওলানা আকবর শরীফ, তিনিও ভারতের একজন মাওলানা। এরপরে বাদ জোহর মাওলানা ইসমাইল গোদরা তিনি বয়ান করবেন। এবং আজকে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যৌতুকবিহীন গণবিবাহ। ওর প্রত্যেক বছরই এই ইজতেমার দ্বিতীয় দিনে গণবিবাহের আয়োজন করা হয়। এবারও সেই গণবিবাহের আয়োজনটি আসলে থাকছে এবং বাদ আসর সেই গণবিবাহের আয়োজনটি আসলে করা হয়েছে এবং নামাজের পরে এখানে গণবিবাহ অনুষ্ঠিত হবে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল আখেরি মোনাজাত এবং সেই আখেরি মোনাজাত সকাল 9:30 নাগাদ পরিচালনা করা হবে, এমনটি তথ্যটাই আসলে আমরা পাচ্ছি। এবং সেই আখেরি মোনাজাতটি পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। তো এই যে আনুষ্ঠানিকতাগুলো যে চলছে, এই আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে লাখ লাখ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে আসলে অবস্থান নিয়ে আছেন। অবস্থান নিয়ে খিত্তায় খিত্তায় তারা জিকির ইবাদত বন্দিগীতে মশগুল রয়েছেন। এবং এই যে ইজতেমায় যারা এসেছেন তাদের উদ্দেশ্য আসলে একটা, সেটি হচ্ছে যে এই যে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে যে বয়ান শুরু হয়েছে, দেশ বিদেশের আলেমরা বয়ান করছেন। বয়ানের মুসল্লিদের উদ্দেশ্যে যে কথাগুলো বলছেন, কিভাবে দিনের পথে থাকা যায়, কিভাবে হেদায়েত লাভ করা যায়, এই শিক্ষাগুলো আসলে মুসল্লিরা এখান থেকে নিচ্ছেন এবং এই শিক্ষাগুলো কাজে নিয়ে আগামী একটি বছর তারা পথ চলার যে নির্দেশনা, সেই নির্দেশনা এখান থেকে পাবেন, এমনটি আসলে মুসল্লিরা বলছেন। এবং একই সাথে মুসল্লিরা বলছেন যে এখানে আসার পরে তারা তাদের জীবনের যে পরিবর্তন, সেই জীবনের পরিবর্তনটি আসলে হয়ে থাকে। এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে ইজতেমা ময়দানে এবছর বড় ধরনের কোনো অব্যবস্থাপনার অভিযোগ মুসল্লিদের কাছে নেই। এর একটি অন্যতম কারণ যে দুটি পর্বে ইজতেমা হচ্ছে। প্রথম মাওলানা জোবাইরের অনুসারী বা শুরাই নিজামের অনুসারীদের, এরপরে তৃতীয় পর্ব আরেকটি হবে। এরই মধ্যে বিদেশ থেকেও মুসল্লিরা এসেছেন। আর নিরাপত্তার বিষয়টি যদি বলা হয়, যে পুরো যে 160 একর ময়দান এবং তার আশপাশের এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। বিশেষ ইজতেমার খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। পাঠ্য বইয়ে আদিবাসী গ্রাফিতি পুনঃস্থাপন, এনসিটিভি ভবনের সামনে হামলায় আসামিদের গ্রেপ্তার ও সাংবিধানিক স্বীকৃতি না দিলে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী নেতারা।
শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক গণসমাবেশে 12 দফা দাবি জানান নেতারা। বৈষম্য না কমলে পাহাড়ি জনগোষ্ঠীর ক্ষোভ আন্দোলনে রূপ নিতে পারে বলেও আশঙ্কা তাদের। পাঠ্য বইয়ের মলাটে আদিবাসী লেখা গ্রাফিতি পুনঃস্থাপনের দাবিতে একাট্টা আদিবাসী জনতা শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করে আদিবাসী ফোরাম। ঘটে সমতল ও পাহাড়ি জনজাতির মিলন মেলা। কেউ এসেছেন সংগ্রামের প্রতীক তীর ধনুক নিয়ে, কেউ বা স্বজাতির সাজে। দাবি একটাই, আদিবাসীদের ওপর বৈষম্য বন্ধ। সমাবেশে আদিবাসী নেতারা বলেন, সাম্য ও বহুত্ববাদের ভিত্তিতে রাষ্ট্র গঠন জুলাই আন্দোলনের চেতনা, কিন্তু বিগত সরকারের মতো আদিবাসীদের উপর দমন পীড়ন অব্যাহত রয়েছে। বিচ্ছিন্নতাবাদী তকমা দেবেন না, সংবিধান বিরোধী তকমা দেবেন না, আমরা বিচ্ছিন্নতাবাদী নই। এনসিটিভি ভবনের সামনে হামলার শিকার রুবাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা ও ডন জেত্রা অসুস্থ অবস্থায় হাজির হন মঞ্চে। জানান, দাবি আদায় না হলে বৃহৎ আন্দোলন গড়ে উঠবে। আপনারা থামবেন না, আপনারা জানুন, আপনারা সচেতন হন, আপনারা সচেতন করুন মানুষকে। আমরা আমাদের সংবিধান স্বীকৃতি আদায় করে তবেই গড়ে ফিরবো। এতে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। সমাবেশে জনসংহতি সমিতির পক্ষ থেকে বলা হয়, বৈষম্য না কমলে যে কোনো সময় ফুঁসে উঠতে পারে আদিবাসীদের নতুন প্রজন্ম। লড়াইয়ের পন্থা অনেক প্রকার হতে পারে। জনসংহতি সমিতির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন ঘোষণার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের প্রয়োজন বোধে আর একবার সশস্ত্র আন্দোলন হতে পারে। বন্ধুরা আমার, সমাবেশে প্রগতিশীল নেতারা বলেন, রাজনৈতিক নেতাদের কাছে সাংবিধানিক স্বীকৃতির জন্য সুপারিশ করতে পারে অন্তর্বর্তী সরকার। পার্বত্য চুক্তি বাস্তবায়ন আমাদের সংবিধানের স্বীকৃতি, আগামীতে যারা ক্ষমতা আসবে তারা মানতে বাধ্য হবে। এই সুপারিশ আপনারা করে যান। উপদেষ্টা পরিষদের প্রায় 100% সদস্য কোনো না কোনো সময় আদিবাসী দাবির প্রতি, আদিবাসী পরিচয়ের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। তাহলে তারা কেন প্রকাশ্যে সেটি বলবেন না? সংসদে আদিবাসীদের বিশেষ আসন বরাদ্দ সহ 12 দফা দাবি জানানো হয় সমাবেশে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পারিবারিক কলহের জেরে দক্ষিণ বনশ্রী এলাকায় 4 বছরের শিশু আয়নাকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে তার মা তাসনিয়া চৌধুরীকে। তিনি মাদকাসক্ত বলে ধারণা করছে পুলিশ। গত রাত 12:30টার দিকে আহত ওই শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা গুলজার হোসেন। এই ঘটনায় শিশুটির বাবা আতিকুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেছেন। তাসনিয়ার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। মানিকগঞ্জ জেলা কারাগারে এক হাজতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে 3 কারারক্ষীর বিরুদ্ধে। কারাগারের ক্যান্টিনে ফলের দাম নিয়ে দ্বন্দ্বের জেরেই ঘটনা, দাবি ভুক্তভোগীর পরিবারের। নির্যাতনের সত্যতা পাওয়ায় দুজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। 2 জানুয়ারি মানিকগঞ্জ জেলা কারাগারের হাজতি রাজু মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কারারক্ষী রফিকুল ইসলাম, কোহিনুর ইসলাম ও জাহিদ হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার জানায়, কারাগারের ক্যান্টিনে ফলের দাম নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় রাজু। এরই জেরে ক্যান্টিনেই মারধর করা হয় তাকে। নির্যাতনের কারণে রাজু আদালতে হাজিরা দিতে পারেনি, এমনকি তাকে মারধরের বিষয়টি রাখা হয় গোপন। আমি আসছি তারিখের দিন, এমন দেখি যে তার তারিখে নিয়ে আসে নাই। কেন আনে নাই? পরে জেলখানাতে যে হাজতে আসামিগুলো আনছে তাদের কাছে জিজ্ঞেস করে যে বাজান কি হয়েছে আমার রাজুকু, বলছে আপনার রাজুর ব্যাপারটা শুনেন নাই, গত 2 তারিখে তো তার পঙ্গু বানা হলাইছে। চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাজু মণ্ডলকে বেশ কয়েকবার হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। তিনি আবার তার সেই সেম কমপ্লেন নিয়ে আসছেন, ব্যথা কমে নাই। তো যার ফলে আজকে আমাদের অর্থোপেডিক্স কনসালটেন্ট ডাক্তার শহীদুল আজম তিনি দেখেছেন এবং তাকে বেটার ম্যানেজমেন্টের জন্য, বেটার চিকিৎসার জন্য তাকে এমআরআই অ্যাডভাইস করে দেয়। কারাগারে বন্দীকে শারীরিক নির্যাতনের নিয়ম নেই জানিয়ে আইনজীবীরা বলছেন এটি মানবাধিকার লঙ্ঘন। ওখানে একজনকে মারবে, এই আইন তো তাকে দেওয়া হয় নাই। এটা তো মানবাধিকার, এটা তো একটা অপরাধ করবো, একটা মারাটার অপরাধ। আমি যত মুখে কথা বলতে পারি, যখনই আমি একজনকে গায়ে হাত দিব সেটাও কিন্তু একটা অপরাধ। অভিযোগের সত্যতা পাওয়ায় জাহিদ ও রফিকুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। এরকম একটা ঘটনার কারণে আমরা দুইজন কারারক্ষী অভিযুক্ত করি। 2 কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে
বন্দীকে আমরা কারা হাসপাতালে প্রথমে চিকিৎসা নেই। স্ত্রী হত্যার মামলায় 2 বছর ধরে কারাগারে রয়েছেন রাজু মণ্ডল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বিশম্ভরপুর উপজেলার খরচার হাওরে মাটির বদলে দেয়া হচ্ছে বালু ও জ্বালানিতে ব্যবহৃত কালো মাটি। এতে ঢলের পানির তোড়ে বাঁধ ধসে যাওয়ার শঙ্কা কৃষকদের, দ্রুত ব্যবস্থার দাবি তাদের। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে 35টি স্থায়ী ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বিশম্ভরপুর উপজেলার খরচার হাওরের বাসিন্দাদের অভিযোগ, মাটির বদলে দেওয়া হচ্ছে বালু এবং জ্বালানিতে ব্যবহার করা কালো মাটি। টেকসই না হলে ঢলের পানির তোড়ে বাঁধ ধসে যাওয়ার শঙ্কা তাদের। মূলত আমরা ব্যবহার করি লাকড়ি হিসাবে, কিন্তু করছি বুঝছেন কথাটা, তখন খালা মাটিটা যদি আপনার ভিজা মাটির সাথে থাকে তখন আবার এই মাটিটা ভিজা থাকবো, আর যদি মাটিটা উপরে পড়ে তখন মাটিটা আবার এই লাকড়ির মতো শুকাই যাবো। যদি কোনো মেঘে যে খাইতে নিয়ে গেছে তো বাঁধের হালকাই দিব, আর এই সাইডে মাটি না পড়ে সুস্থ ভালো। তবে এ বিষয়ে প্রশ্ন ওঠায় ক্ষোভ জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীরা। মাটি পাওয়া দিলে তো আর খালা মাটি দিল না, 1-2 গাড়ি খালা মাটি আইছে, বালু মাটি সব মিক্স আইছে, জ্ঞান তো আর সমস্যা না। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে এসব মাটি সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারকে নির্দেশনা দিয়েছি যে মাটিগুলো সরিয়ে নেওয়ার জন্য, এবং এখন থেকে তারা কিন্তু আর এখন কালো মাটি বা বালু নিয়ে আসতেছে না। তবে আমরা আশা করতেছি মাটির কাজটা আমরা ইনশিওর করে আমরা হাওরকে সুরক্ষিত রাখবো। পাশাপাশি আমাদের যতটুকু সম্ভব আমরা এখানে যে সিসি ব্লক আর্মারিং কাজ যেটা সেটা বাস্তবায়ন করব। খরচার হাওরের রাধানগর থেকে রায়পুর পর্যন্ত 700 মিটার বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয় 27 কোটি টাকা। চলতি বছরের মার্চ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হলেও রপ্তানি আদেশ কত এসেছে সে বিষয়ে ইপিবির কোনো ধারণা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তবে গতবারের চেয়ে এবার 50% বেশি ভ্যাট আদায় হয়েছে বলেও জানান তিনি। পর্দা নামল 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ দিন হওয়ায় দর্শনার্থী উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়ে আরও। মেলায় ইলেকট্রনিক্স পণ্য, গৃহস্থলী পণ্যের স্টলে ক্রেতাদের আনাগোনা ছিল বেশি। নতুন ডিজাইনের বাহারি সব পণ্যের সাথে নানা অফারও দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে পণ্যের গুণগত মান নিয়ে সংশয়ে ক্রেতারা। আমরা বাইরে যে পণ্যগুলো পাই সেগুলোই যদি এসে মেলাতে পাই তাহলে তো মেলাতে আসার কোনো প্রয়োজন হয় না। মেলাতে দরকার এক্সক্লুসিভ কালেকশন, যেগুলো দেখে মানুষের মনও ভালো লাগবে, কেনাকাটাও করবে। অবশ্যই মান উন্নয়ন করা উচিত, কেননা নতুন যদি কোনো মাল না আসে তাহলে আমরা এখানে কি দেখব? এখানে তো এই মাল অন্য জায়গায় অ্যাভেলেবেল। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে এই যাবৎকালের অবিশ্বাস্য অফার নিয়ে এসেছি, যেটা আমরা বলছি যে কোটিপতি অফার, পাশাপাশি অবাক অফার। কিছু কিছু পণ্যে আমরা অলমোস্ট 55% ডিসকাউন্ট দিয়েছি। প্রতি বছর মেলা শেষে রপ্তানি আদেশের তথ্য জানানো হলেও এবার তা জানায়নি আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো। তবে মেলায় গতবারের চেয়ে 50% বেশি ভ্যাট আদায় হয়েছে বলে দাবি বাণিজ্য উপদেষ্টার। রপ্তানি আদেশের ওই রকম সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। আমার কাছে শুধু এইটুকু তথ্য আছে যে গতবারের থেকে আমাদের এখানে 50%-এর বেশি ভ্যাট কালেকশন হয়েছে। তো সেটাকে যদি আপনারা রেফারেন্স হিসেবে নেন তাহলে আপনারা ধরতে পারেন 50% বিক্রয় বৃদ্ধি পেয়েছে। এবারে মেলায় ছোট বড় মিলিয়ে মোট 343টি স্টল প্যাভিলিয়ন অংশ নিয়েছে, যার মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের স্টল 11টি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বিকেলে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। প্রকাশকরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনে লেখকদের মাঝে ফিরেছে বাকস্বাধীনতা, তাই এবার মেলায় মিলবে সব মতাদর্শের বই, বাড়বে পাঠক সমাগম। ফেব্রুয়ারি মানেই যেন নতুন বইয়ের ঘ্রাণে পাঠকদের মন জুড়ানো বইমেলা প্রাঙ্গণ। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টলগুলোতে ট্রাকে ট্রাকে আসছে বই, সেগুলো পাঠকদের জন্য সাজাতে ব্যস্ত স্টলের কর্মীরা। কোথাও চলছে রং তুলির কাজ। প্রকাশনীর ধরন অনুযায়ী কেউ ফুটিয়ে তুলছেন গ্রামীণ সংস্কৃতি, কেউ বা আবার ধর্মীয় আদর্শ। গত বছরের চেয়ে 73টি স্টল বেড়ে মোট স্টলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 708টি। প্রকাশকরা বলছেন, এবার জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা ফিরেছে প্রকাশনা অঙ্গনে। মুক্তভাবে লিখতে পেরেছেন লেখকরাও। আসছে সকল মতাদর্শের বই, তাই পাঠক সমাগম হবে অন্যবারের চেয়ে বেশি।
আমরা আশা করি যে এবারের মেলা বিগত 15 বছর যে স্বৈর শাসকের যে মেলাটা ছিল তার চেয়ে একটা ডিলাইটফুল একটা সুন্দর মেলা হবে। আরও ভিন্ন মতের মানুষদেরকে নিয়ে আমরা আরও ভালোভাবে কিছু দেখতে পারবো। আমাদের যে সৃজনশীল বা ইসলামিক যেটাই আমরা বলি টোটালটার একটা কম্বিনেশন দেখা যাবে, যেটা আমাদের বাংলা এসব বিশ্ব পরিচয় বইয়ে যেগুলো আমরা আমাদের থেকে হাইড রাখা হয়েছে, তো এই জিনিসগুলো সামনে আসছে। এদিকে মাসব্যাপী বইমেলায় প্রতিদিনই হাজারো মানুষের নির্বিঘ্ন সমাগম ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। বাংলা একাডেমি তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এরকম কোনো বই যেন স্টলে না আসে এবং কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আসে, এটার জন্য ওরা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। মেলায় নতুন সাজে সেজেছে শিশু চত্বর, সেখানে অংশ নিয়েছে ৭৪টি স্টল। মিলবে শিশুদের জন্য গল্প, কবিতা ও নানা শিক্ষণীয় বই। প্রতিবারের মতো বইমেলার প্রথম দিনে এবারও অসম্পূর্ণ থাকছে অনেক স্টলের কাজ। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রথম এই বইমেলা পাঠকদের নতুন কিছু উপহার দিবে, এমনটাই প্রত্যাশা সবার। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, অমর একুশে বইমেলা, ঢাকা। এই ছিল সংবাদে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।